ছেলে রাতে আমার রুমে ঢুকে অন্ধকারে আমার সাথে লুডো খেলা খেলছে। আমার ছেলে এত ভালো লুডো খেলা খেলতে পারে আমি জানতাম না। বন্ধুরা, পুরো গল্প শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। নিসর্গপুর গ্রামের একদম শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো একটি একতলা বাড়ি। জায়গাটার নাম অনেকে বলে ছায়াঘেরা বাড়ি। সেই বাড়িতে থাকেন মায়া দেবী ও তার একমাত্র ছেলে অর্জুন। শহরের একটি দুর্ঘটনার পর মায়া বিধবা হন, আর সে থেকেই অর্জুনের তার পৃথিবীর সব। অর্জুন শহরে পড়াশোনা শেষ করে ফিরেছে 1 বছর হলো। দিন তার মায়ের শরীরের বয়সের চাপ পড়েছে, তবে অবস্থা ছন্দে তারা দিন কাটাচ্ছিল। কিন্তু সময়ের খেলায় অনেক কিছু বদলে যায়। যেটা চোখে দেখা যায় না, সেটা মন বুঝতে পারে। মায়ের ভেতরে দীর্ঘদিনের একাকিত্ব একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করছিল অর্জুনের প্রতি। মায়ের আচরণ কেমন যেন বদলে যাচ্ছিল। একসাথে বসে থাকা ঘন ঘন ছেলের গায়ে হাত বুলিয়ে দেওয়া, কিংবা গভীর রাত অবধি ছেলের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা, সবকিছুই অর্জুনের মনে প্রশ্ন তুলছিল। কিন্তু সে ভয় পেত, সন্দেহ করতে চাইত না। এক রাত ঝড়ের মতো বৃষ্টি শব্দে ঘুম ভেঙে যায় অর্জুনের। সে দেখে মায়ের মুখটা একদম কাছে, তার বিছানার পাশে। মায়া ফিসফিস করে বলে, তুই তো আমার সব অর্জুন, আমি তোকে কাউকে দেব না। সেই রাত বদলে দেয় সবকিছু। এক অনাহত মুহূর্তের শিকার হয়ে যায় মা ছেলের সম্পর্ক। এরপর তাদের জীবন চলতে থাকে এক গোপন বোঝাপড়ার ভেতর। কারো সঙ্গে মিশত না মায়া। অর্জুনও হয়ে ওঠে আরো গম্ভীর, অন্তর্মুখী। কিন্তু সময় থেমে থাকে না। মাস দুয়েক পর মায়ার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মায়া। গ্রাম্য চিকিৎসক এসে বললেন দেন, মায়া দিদি, আপনি মা হতে চলেছেন। এ কথা শোনার পর যেন বাড়ির দেওয়ালগুলো স্তব্ধ হয়ে যায়। মায়া নিশ্চুপ, আর অর্জুন পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়া যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ডাক্তারবাবুর কথা শুনে। তিনি জানতেন এই সত্য সমাজের সামনে আসা মানে ধ্বংস। কিন্তু অর্জুনের মুখের দিকে তাকিয়ে তিনি কিছু বলতে পারলেন না। ছেলেটা যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছে। চোখে কোনো প্রকাশ নেই, শুধু ভেতরের জ্বরটা থেমে থেমে দাও দাও করে জ্বলছে। সেই রাতেই মায়ার অর্জুনকে নিয়ে কথা বলেন, তুই যদি চাস, আমি আমি এটা মুছে ফেলবো শরীর থেকে, কিছুই থাকবে না। অর্জুন মাথা নিচু করে বলে, না মা, এখন আর কিছু মুছে ফেললেও সব আগের মতো হবে না। তুমি এখন শুধু আমার মা না, আমার ভুলের প্রতিচ্ছবিও। একা হয়ে যায় তাদের চারপাশের পৃথিবী। মায়া আর বাইরে বেরো না। পাড়ার মানুষও দূরে সরে যায়। কারণ একটা অদ্ভুত কানাঘুষা শুরু হয়েছে, মায়ার পেটে নাকি কেউ একজনের সন্তান। মায়া কোনো আত্মীয়দের কাছে যেতে চান না, কারণ জানতেন কেউ পাশে দাঁড়াবে না। একমাত্র ভরসা অর্জুন। অর্জুন দিনরাত চুপচাপ থাকে, সব দায়িত্ব নেয়। বাজার করা, রান্না করা, মায়ের ওষুধ সবই সে নিজেই করে। কিন্তু তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, ছিল না কোনো আশাও। মায়ার শরীরে ভারী হতে থাকে, সাথে সাথে বাড়ে গোপন আতঙ্ক। এই সন্তান কি জন্ম নেবে, নাকি সমাজের চাপ, লজ্জা, ঘৃণা সবকিছুই চেপে ধরবে তাদের বুক? একদিন গভীর রাতে মায়া অর্জুনের হাত ধরে বলে, তুই যদি না থাকিস আমি বাঁচব না। তুই আমার কাছে শুধু ছেলে না, আমার প্রাণ। অর্জুনের চোখে তখন অশ্রুর রেখা। সে জানে এই সম্পর্ক পাপ, কিন্তু সে পাপের ভিতরেই সে মায়ার জন্য মমতা খুঁজে পেয়েছে। পৃথিবী যখন সবাই ত্যাগ করে, তখন তারা একে অপরের আশ্রয় হয়ে বেঁচে আছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গর্ভে বেড়ে ওঠা সেই নিষিদ্ধ সন্তান যেন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর সত্যের প্রতিচ্ছবি, যা আর বেশিদিন লুকিয়ে রাখা যাবে না। সময়ের ঘড়ির কাঁটা থেমে থাকে না। মায়ার গর্ভে বেড়ে ওঠে নিষিদ্ধ এক জীবনের প্রতিচ্ছবি, যার অস্তিত্ব কারো চোখে পড়ার আগেই ঢেকে ফেলতে হয় সমাজের ভয়াল দৃষ্টি থেকে। মায়া দিনের পর দিন ঘরের অন্ধকার কোণায় বসে থাকতেন, মুখে চুপ, চোখে বিস্ময় আর শরীরে ভার। আর অর্জুন সেই ঘরের বাইরে এক অদৃশ্য ডাল হয়ে দাঁড়িয়ে থাকতো, যেন কেউ কিছু বুঝতে না পারে। পাড়া প্রতিবেশীরা সন্দেহ করলেও কেউ মুখ ফুটে কিছু বলতো না। একটা পরিবার যেখানে স্বামী নেই আর ছেলে ছাড়া কেউ পাশে নেই, সে পরিবারকে নিজেই গুজব ছড়াতে সময় লাগছে না। কেউ বলতো শহরের কাজ নিয়ে গিয়ে কোনো পুরুষ মায়ার জীবন নষ্ট করেছে। আবার কেউ বলতো ছেলেই নাকি মাকে একা ছাড়ে না, কারণ সে কিছু জানে। একদিন গ্রামের স্কুলে এক শিক্ষক, যিনি অর্জুনের পুরনো শিক্ষক ছিলেন,
হঠাৎ এসে দরজায় দাঁড়ালেন। অর্জুন, একটু কথা বলি। অর্জুন বাইরে এসে দাঁড়ালো। হ্যাঁ স্যার, বলুন। তোর মায়ের কথা নিয়ে অনেক কথা উঠেছে, তুই ঠিক আসিস তো? অর্জুন মাথা নিচু করে বলল, আমি আছি স্যার, মাই তো আমার সব। শিক্ষক চলে যান, কিন্তু অর্জুন বুঝে যায় তাদের গল্প আর গোপনে নেই। চারদিকে কান আছে, চোখ আছে। সেই রাতে মায়া হঠাৎ অর্জুনের হাত ধরে জোরে চেপে ধরল। বলে, এই সন্তান সে তো তোরই রক্ত, আমি তোকে ফেলতে পারি না। অর্জুন, সে আমার আর তোর ভুলের সাক্ষী, তবু সে আমারও আশা। অর্জুন কিছু বলে না, শুধু মায়ের পেটে হাত রাখে। সেখান থেকে যেন একটা ধুকপুক শব্দ শোনা যায়। এক নিষিদ্ধ প্রাণ তার অস্তিত্বের জানান দিচ্ছে। এদিকে গ্রামের এক মহিলা কানাঘুষি অর্জুনের কানে আসে। ওই বাড়িতে কিছু ঠিক নেই। ছেলে আর মায়ের সম্পর্কটা কেমন জানো? বাচ্চাটা কার তা তো বোঝাই যাচ্ছে না, কিন্তু ছেলেটার চোখে কোনো অদ্ভুত কিছু আছে। অর্জুন বুঝে যায় আর বেশি দিন গোপন রাখা যাবে না। সমাজ, আইন, আত্মীয় স্বজন সব দিয়ে আসবে একসাথে। এই সন্তান শুধু একটি জীবন নয়, একটি সত্য যা মাটি চাপা দিলেও বেরিয়ে আসবে। তখনই সে সিদ্ধান্ত নেয়, এই শিশুকে সে রক্ষা করবে, যেভাবেই হোক। মায়ের সম্মান, নিজের অপরাধ সবকিছুই পাশে সরিয়ে রেখে। তবে কেউ যে এই গোপন সত্যের নাগাল পেতে শুরু করছে, তা সে বুঝতে পারেনি। দিনের পর দিন ঘরে লুকিয়ে থাকা কঠিন হয়ে উঠেছিল মায়ের পেটের সন্তানের চলন। এখন স্পষ্ট। রাতে ঘুমাতে গেলে অর্জুন অনুভব করে মায়ের নিঃশ্বাসের ভার আর পেটের ভেতর থাকা নিষিদ্ধ প্রাণের নড়াচড়া। একদিন হঠাৎ করে সবকিছু বদলে যায়। গ্রামের প্রভাবশালী লোকজন, পঞ্চায়েত প্রধান, স্কুল মাস্টার আর দুজন প্রবীণ ব্যক্তি এসে হাজির হয় মায়ের বাড়িতে। দরজায় দাঁড়িয়ে তারা বলে, মায়া, একটু কথা বলার আছে, ভেতরে আসতে পারি? অর্জুন দরজায় এসে দাঁড়ায়। মা অসুস্থ, এখন সময় নয়। তবুও তারা জোর করে ভেতরে ঢোকে। মায়াকে দেখে একজন বলল, তোমার শরীরের অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে তুমি গর্ভবতী। কার সন্তান এটা মায়া? মায়া স্তব্ধ। অর্জুন এগিয়ে এসে বলে, কোনো প্রশ্নের জবাব আমরা দেব না, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। প্রধান বলে ওঠে, না অর্জুন, এটা আর ব্যক্তিগত নেই। সমাজে যদি মা ছেলের সম্পর্কে রক্ত কলঙ্ক লেগে যায়, তাহলে তা চাপা দিয়ে রাখা যায় না। সেই মুহূর্তে মায়া হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, এই সন্তানের বাবা আমার নিজের ছেলে অর্জুন। আমি মিথ্যে বলবো না। ঘর নিষিদ্ধ হয়ে যায়। কেউ কিছু বলে না। শুধু একটা বৃদ্ধ লোক চোখে জল নিয়ে বলে, তুমি কি করেছো মায়া? তুমি তো আমাদের সম্মান ছিলে। কিন্তু মায়ার চোখে তখন অদ্ভুত এক প্রশান্তি। সম্মান তো তখনই হারিয়ে গিয়েছিল, যখন আমার স্বামীর মৃত্যুর পর কেউ পাশে দাঁড়ায়নি, আমার একাকিত্বের দিকে কেউ তাকাননি। কিন্তু আজ আমার গর্বের দিকে সবার চোখ। অর্জুন চুপ করে দাঁড়িয়ে থাকে। সে বুঝে যায়, সত্যি মুখোশ খুলে গেছে। এখন আর পিছু হাঁটার জায়গা নেই। সমাজ এখন শুধু বিচার করবে, ঘৃণা ছড়াবে। কিন্তু এই ঘরের ভেতরেই তারা গড়ে তুলেছে এমন একটা পৃথিবী, যেখানে সম্পর্কের নাম নেই, আছে শুধু বেঁচে থাকার প্রয়োজন। পঞ্চায়েতের সদস্যরা চলে যায়, কিন্তু তাদের চোখের দৃষ্টি বলে দেয়, এবার কিছু একটা ঘটবেই। পঞ্চায়েতের চলে যাওয়ার পর ঘরে নেমে আসে থমথমে নীরবতা। মায়া জানতেন, আজ যারা নীরবে চলে গেছে, কাল তারা আবার আসবে। কিন্তু এবার হাতে হাতে হবে বিচার। সমাজের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে। অর্জুন মায়ের পাশে বসে বলে, তুমি সাহস করে যা বললে তাতে আমি গর্বিত। ভয় করো না মা, আমরা একসাথে সবকিছুর মুখোমুখি হব। মায়া তার ছেলের মুখে হাত রেখে বলে, আমার এই ছেলেই আমার সব। আমি তোকে হারাতে চাই না, কিন্তু সময় কাউকে থামতে দেয় না। সেই রাতে কেউ বা কারা বাড়ির দরজায় পাথর ছুঁড়ে যায়। দেয়ালে লেখা হয়, পাপী মা ছেলে গ্রাম ছাড়ো। গ্রামের মানুষের চোখে তারা হয়ে ওঠে কলঙ্ক। রাস্তায় কেউ আর তাকায় না, দোকানে কিছু বিক্রি করে না, এমনকি প্রতিবেশীরা কথা বলাও বন্ধ করে দেয়। তবু এই নির্যাতনের মাঝেই আসতে থাকে সন্তানের প্রসবকাল। অর্জুন রাত জেগে মায়ের পাশে বসে কাপড় জোগাড় করে, গরম পানি করে রাখে, একাই। কোনো দায় আসে না, কোনো হাসপাতাল নেওয়ার সাহস হয় না। অবশেষে এক গভীর অন্ধকারের রাতে মায়া জন্ম দেন এক পুত্র সন্তানের।
নিঃশব্দে নিঃসঙ্গভাবে অর্জুনের হাতে সেই সন্তান প্রথম কান্না করে ওঠে। মায়া কাঁপা গলায় বলে, দেখ আমাদের ছায়া জন্ম দিল। আমার শরীর দিয়ে তোর রক্ত এক নিষিদ্ধ জীবন। সন্তানকে কোলে নিয়ে অর্জুন হেসে ওঠে, একটু ব্যথা মিশ্রিত হাসি। সে নিষিদ্ধ নয় মা, সে ভালোবাসার ফল। সমাজ বুঝুক আর না বুঝুক, তিনজনের সে ছোট পরিবার ধীরে ধীরে গ্রাম থেকে সরে যায়। সমাজের চোখে তারা পাপী, ঘৃণিত, কিন্তু নিজের ভেতরে তারা খুঁজে পায় এক গভীর বন্ধন, যা সমাজের নিয়মে বাঁধা নয়, কিন্তু ভালোবাসার ভেতরে গাঁথা। একটা নতুন শহরে নতুন নামে নতুন পরিচয় তারা গড়ে তোলে জীবনের নতুন অধ্যায়। আর সেই শিশু, সে বড় হয় মা আর বাবার ছায়ায়, যাদের নাম সমাজ কোনোদিনও মেনে নিতে পারেনি, কিন্তু যাদের ভালোবাসা কোনো নিয়মে বাঁধা ছিল না। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।